আমরা 2009 সালে আমাদের সবচেয়ে ধনী এবং সবচেয়ে যে কম আয়ের মানুষ 5%, তাদের মধ্যে আয়ের পার্থক্য ছিল 23 গুণ। 2022 সালে এটা হয়েছে 80 গুণ। তো আমরা কি এই ধরনের বাংলাদেশ চেয়েছি, যেখানে নাকি এই ধনী এবং দরিদ্রের মধ্যে এত ফারাক থাকবে? সবাই অর্থনৈতিক উন্নয়ন হবে, কিন্তু চেক ইন এমপ্লয়মেন্ট, নট ইন এডুকেশন, নট ইন ট্রেনিং, নিট বলে, NEET। সো এইটা তো একটা প্রজন্মকে, এক কথা হলো যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকেও আমরা এটা দ্বারা আমরা তাহলে পূরণ করতে পারবো না, যে সম্ভাবনাটা ছিল। আর দ্বিতীয় যেটা ছিল সেটা হলো যে এটা একটা বড় ধরনের অসন্তোষ জন্ম দেবে। এইসব ছেলে মেয়েদের পরিবারের একটা আকাঙ্ক্ষা আছে, তাদের বাবা মারা অনেক কষ্টে তাদেরকে পড়াশোনা করিয়েছেন, কিন্তু আমার দেশের সামষ্টিক অর্থনীতি যদি এরকম হয় যে এখানে বিনিয়োগের মতো ভালো পরিবেশ নাই, এখানে আর্থিক খাতে যারা নাকি দুর্নীতি করে সেই দুর্নীতির কারণে আমার ব্যাংকের কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যায়, যেখানে আপনি 100 টাকা ডিপোজিটার থেকে নিচ্ছেন, ডিপোজিটারকে কিন্তু 100 টাকার জন্যই সুদ দিতে হচ্ছে, কিন্তু আপনি যখন নাকি এখান থেকে টাকা লোপাট হয়ে যাচ্ছে, ঋণ খেলাপি হচ্ছে, আপনি দিতে পারছেন কিন্তু কেবলমাত্র ঋণ 50-60 টাকা, সেইটা দিয়ে আপনাকে ওই সুদ দিতে হচ্ছে। তার মানে কস্ট অফ লেন্ডিং অনেক বেশি রাখতে হচ্ছে। সেটা যদি বেশি রাখতে হয় তাহলে বিনিয়োগকারী এত বেশি সুদে ঋণ নিতে হবে, সে ভালোভাবে বিনিয়োগ করতে পারবে না। সুতরাং সুস্থ যারা নাকি বিনিয়োগ করতে চান তারা কিন্তু অগ্রসর হন নাই। গত 10 বছর আমাদের প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ, এটা 23-24% জিডিপির সমপরিমাণ, এটা স্থবির হয়ে আছে। এরকম একটা অবস্থায় কর্মসংস্থান কোথায় হবে? শোভন কর্মসংস্থান কোথায় হবে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তাই না? আজকে থেকে 15-20 বছর আগে ছেলে মেয়েদের, আমাদের যারা ছাত্রছাত্রী ছিল, আমার স্টুডেন্ট ছিল, বের হয়ে তারা সরকারি চাকরিতে তো আর কয়জন যায়, তাই না? এই 3,500-এর জন্য তো এখন 3-4 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। তখন কিন্তু বাইরে হয়ে তারা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কর্পোরেট সেক্টরে তারা কিন্তু উদ্যোক্তা হচ্ছেন, বের হচ্ছেন, চাকরি নিচ্ছেন। এখন তো এমন একটা পরিবেশ হয়েছে যে সুস্থ উদ্যোক্তাও করা যাচ্ছে না, চাকরিরও খুবই স্থান সংকুলন। সেখানে এত কম বিনিয়োগে 23-24%, এটা দিয়ে তো আমরা কর্মসংস্থান করতে পারছি না। সুতরাং সেখানে একটা বড় ধরনের অসন্তোষ কিন্তু হয়েছে, যেটার কারণে কোটা বিরোধী, কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হলো, তার সাথে যোগ হয়েছে ছাত্র জনতা কেন আসছে? গত 2 বছর আমরা দেখি মূল্যস্ফীতি এমন একটা জায়গায় গেছে যে যেখানে নাকি তাদের বাবা মাদের, তাদের অভিভাবকদের, তারা দেখেছেন যে ক্রমান্বয়ে তাদের ক্রয় ক্ষমতার অবলোপন হয়েছে। 100 টাকার জিনিস 150 টাকা হয়েছে 2 বছরে। হ্যাঁ, গড় মূল্যস্ফীতি দিয়ে তো আর বোঝা যায় না। সাধারণ মানুষ তো আর এরোপ্লেনও কিনেন না আর সাবমেরিনও কিনেন না, গড় মূল্যস্ফীতিতে তো সবই আছে। হ্যাঁ, কিন্তু তাদের যে মূল্যস্ফীতি, যেটা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি, সেটা তো আর 10%, 11% না, সেটা তো গত 2 বছরে প্রায় 50%-এর মতো বেড়েছে। তো তাদের কি আয় কি সেরকম বেড়েছে? সুতরাং ক্রয় ক্ষমতার একটা অবনমন তাদের হয়েছে, এবং সেইটাও একটা অর্থনৈতিক, তাদেরকে একটা চাপের মধ্যে ফেলার ফলে তাদেরও এক ধরনের, তাদের মধ্যেও একটা উষ্ণা প্রকাশ পেয়েছে। তার মানেটা কি? তার মানেটা হলো যে ছাত্রদের যে কোটা সংস্কারের আন্দোলন এবং জনতার যে অর্থনৈতিক যে একটা পরিস্থিতি, ক্রয় ক্ষমতার অবনমন, এটাও কিন্তু যোগ হয়েছে, এবং এইটা সম্মিলিতভাবে এই গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গেছে।